আসসালামু আলাইকুম। আমরা নবম দশম শ্রেণীর পদার্থ পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায় শব্দ ও তরঙ্গ। শব্দ ও তরঙ্গ অধ্যায়ে আমরা খুব বেশি কিছু এখন আসলে ওইভাবে জানার সময় নেই। কারণ আমরা এটা আলোচনা করতেছি হচ্ছে এসএসসি 2027 নিয়ে। শব্দ তরঙ্গ অধ্যায়ে আমাদের একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শব্দের বেগ। শব্দের বেগ কিসের উপর নির্ভর করে? আসলে শব্দের বেগটা আমাদের তাপমাত্রার উপর নির্ভর করে এবং শব্দটা যে মাধ্যম দিয়ে আসে সে মাধ্যমের উপর নির্ভর করে। তো তাপমাত্রা যত বাড়বে শব্দের বেগ তত বাড়তে থাকবে, তাপমাত্রা যত কমবে শব্দের বেগ তত কমবে। তো বিবেচনার ক্ষেত্রে আমরা এখন মনে করি যে আমাদের এই স্থানের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা বের করব যে এই 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা আসলে কত। আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 বা 332 মিটার পার সেকেন্ড। এখন তাপমাত্রা যত বাড়বে শব্দের বেগটা ততই বাড়বে। তো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে এখন আমরা এই 32 বা 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগটা কত এটা আমরা বের করব। আমাদের যদি আমাদের বহু নির্বাচনী প্রশ্ন এ ধরনের প্রশ্ন আসে তাহলে খুব ইজিলি আমরা করতে পারবো। সেটা হচ্ছে কি, যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য শব্দের বেগ বাড়বে হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড। এত মিটার পার সেকেন্ড শব্দের বেগটা বাড়তে থাকবে, মানে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য। তাহলে যদি আমরা এটা চিন্তা করি যে যেহেতু এটা 32 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেই ক্ষেত্রে শব্দের বেগটা কত হবে? আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শব্দের বেগটা হচ্ছে 332 ধরে নেই, প্লাস 32 গুণন 0.6, তাহলে 332 32 গুণ 0.6, 19.2, 351.2 মিটার পার সেকেন্ড। তার মানে এটা আমাদের আসতে হচ্ছে কত? 351.2 মিটার পার সেকেন্ড শব্দের বেগ। এটা যদি আমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসে তাহলে খুব সহজে আমরা এভাবে করতে পারবো। কিন্তু নবম দশম শ্রেণীতে যদি এভাবে চাওয়া হয় যে কোন স্থানে তাপমাত্রা যদি আহ 32 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ওই স্থানে শব্দের বেগ কত, তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা v0 ধরে নেব, আর এই স্থানের তাপমাত্রা v1 ধরি। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ। আমরা যেটা জানি সেটা হচ্ছে কত? 330 বা 332 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের এই স্থানের তাপমাত্রা আমরা বের করতে চাচ্ছি যে এই স্থানে আমরা যে স্থানে এখন আছি এই স্থানের তাপমাত্রাটা কত। যদি আমরা এখন স্বাভাবিক তাপমাত্রা ধরে নিই যে এটা 32 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? যদি আমাদের প্রশ্নে সৃজনশীল প্রশ্নে যেরকম আসে যে ক নাম্বার প্রশ্নে যে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত, বা আমাকে বলতে পারে যে এই স্থানে তাপমাত্রা যদি 32 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে শব্দের বেগটা কত। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগটা আমরা জানি 332,
আর এই স্থানে তাপমাত্রা আমরা নির্ণয় করব। ওকে, এখন আমাদের একটা সূত্র জানা আছে, সেটা হচ্ছে যে ভি নট ভি ওয়ান সমান রুট ওভার টি নট টি ওয়ান। আমরা যদি এই সূত্রটাকে উভয় পাশে বর্গ করে দেই, তাহলে ভি নট স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার টি নট টি ওয়ান, এটা আমরা পাবো। এখন আমাদের যেহেতু আমরা ভি ওয়ানটা নির্ণয় করব, তাহলে ভি ওয়ান যদি এই পাশে রাখি, তাহলে এই ভি ওয়ান এবং টি নটটা গুণ আকারে আছে, ভি ওয়ান এবং টি নটটা গুণ আকারে আছে। তাহলে যেহেতু আমরা এখানে ভি ওয়ান রাখছি, তাহলে টি নটটা কোথায় যাবে? নিচে যাবে। বাদ বাকি দুইটা কি? উপরে। ওকে, ভি ওয়ান স্কোয়ার ভি নট স্কোয়ার টি ওয়ান। ভি নট হচ্ছে 0°C তাপমাত্রা শব্দের বেগ, যেটা আমরা জানি 332 মিটার পার সেকেন্ড। টি নট মানে এই স্থানের তাপমাত্রা, টি নট হচ্ছে এই স্থানের তাপমাত্রা, যেটা আমাকে কেলভিনে নিয়ে যেতে হবে। এই স্থানের তাপমাত্রা আমরা জানি কত? 32। তাহলে এটাকে যদি আমরা কেলভিনে নেই, তাহলে এটার সাথে 273 যোগ করতে হবে। ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে আমরা কেলভিন স্কেলে পাবো। তাহলে 273 যোগ 32, 305, 305 কেলভিন। টি নট হচ্ছে 0°C, 0°C মানে 273 কেলভিন। তাহলে আমরা ভি নট পাইছি টি ওয়ান হচ্ছে কত? যে আমাদের 305 এবং টি নট হচ্ছে 273, তাহলে 332 হোল স্কোয়ার, টি ওয়ান 305, টি নট 273, এই পাশে কিন্তু স্কোয়ার আছে। ওকে, এখন যদি আমরা ভি ওয়ান চাই, তাহলে আমরা এটাকে যেহেতু স্কোয়ারের 2 বার গুণ করি, 332 গুণন 305 ভাগ 273। যেহেতু এই পাশে স্কোয়ার আছে, অবশ্যই আমাকে কি করতে হবে? এটাকে রুট করতে হবে। তাহলে যদি রুট অ্যান্সার ইকুয়াল 350.9, 350.9 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখলাম যে খুব কাছাকাছি মান বের হবে, খুবই কাছাকাছি। 351, এখানে 350.9, তার মানে 351 প্রায়। তো এটা হচ্ছে আমাদের, যদি আমাদের বলে যে এই স্থানে তাপমাত্রা কত, এবং সেই ক্ষেত্রে আমাদের তাপমাত্রাটা দেওয়া থাকবে যে তাপমাত্রা এত হলে এই স্থানে শব্দের বেগটা কত, তাহলে আমরা খুব ইজিলি এভাবে করতে পারবো। আর যদি বহু নির্বাচনী প্রশ্ন আসে, তাহলে আমাকে এভাবে খুব সহজেই করতে পারবো, কারণ আমাদের হাতে সময় খুবই কম থাকবে। এখন আমরা দেখব যে শব্দের বেগ কোন স্থানে কেমন হয়। আমরা যদি মানে একই মাধ্যম দিয়ে যদি শব্দ আসে, একই মাধ্যম দিয়ে, যে ধরো যে তুমি আর আমি একটা ক্লাসে বসে আছি, তাহলে ওই ক্লাসে আমি এখন কথা বলছি, হয়তো আমি ক্লাস নিচ্ছি, তাহলে এই অবস্থায় আমি কথা বলতেছি, তুমি হয়তো আমাকে প্রশ্ন করতেছো বা কোনো কিছু করতেছো, আমার সাথে কথা বলতেছো। হয়তো আমি লেকচার দেওয়ার সময় খুব জোরে জোরে কথা বলতেছি, কিন্তু তুমি প্রশ্ন করার সময় খুব আস্তে কথা বলতেছো। তাহলে এই ক্ষেত্রে এই যে তুমি একই স্থানে আমরা আছি, আমরা বসে আছি একই স্থানে, তাহলে ওই ক্ষেত্রে আহ, বা এরকম চিন্তা করো যে আমরা কয়েকটা বন্ধু আহ গোল হয়ে বসে আড্ডা দিচ্ছি। এখন কারো কণ্ঠ কিন্তু এক না, কারো খুব, কেউ জোরে কথা বলে, কেউ আস্তে কথা বলে। তাহলে এরকম যদি হয়, তাহলে যদি একই মাধ্যম দিয়ে যদি শব্দ আসে, যেমন আমরা কয়েকটা বন্ধু একসাথে কথা বলতেছি, তাহলে একজন আস্তে কথা বলছে, তার মানে কি শব্দের বেগটা কম? না, এক্ষেত্রে শব্দের বেগ কম না। আবার কেউ অনেক উচ্চস্বরে কথা বলতেছে,
তার মানে কি আমরা ওই বন্ধু একসাথে বসে আছি, কেউ ওইখান থেকে কেউ উচ্চ স্বরে কথা বলতেছে, তাহলে কি আসলে বেগটা কি, শব্দের বেগটা কি আমাদের এক হবে নাকি ভিন্ন হবে? তো যদি একই মাধ্যম দিয়ে আসে, কি আস্তে কথা বলতেছে, কে জোরে কথা বলতেছে, এটা বিষয় না, এটাকে বলা হচ্ছে শব্দের তীব্রতা। মানে তুমি একটা শব্দ কত জোরে শুনতেছো, এটা হচ্ছে শব্দের তীব্রতা। ধরো একই রুমে একটা সাউন্ড বক্স বাজতেছে, গান হচ্ছে, উচ্চস্বরে গান হচ্ছে, আর তুমি ওইখানে খুব আস্তে কথা বলতেছো, তাহলে এই দুইটা শব্দের বেগ কি একই হবে? হ্যাঁ, কারণ দুইটা শব্দই, ধরো আমি ওখানে বসে আছি, দুইটা শব্দই আমার কানে আসতেছে, একটা সাউন্ড বক্স এবং তুমি, দুইটা শব্দ আমি যে শুনতেছি, এই দুইটা শব্দই কিন্তু আমার কানে আসতেছে বায়বীয় মাধ্যম দিয়ে। তার মানে দুইটা শব্দই চলার যে মাধ্যমটা, সেটা হচ্ছে বায়বীয় মাধ্যম। এখন যদি এরকম একই মাধ্যম দিয়ে যদি শব্দ আসে, তাহলে সেই শব্দগুলোর বেগটা হবে হচ্ছে একই। আর যদি ভিন্ন ভিন্ন মাধ্যম দিয়ে আসে, তাহলে সেই শব্দের বেগটা হবে হচ্ছে ভিন্ন। যেমন আমি যদি এখন এটা কিভাবে শব্দ করতেছি, তাহলে এই যে আমাদের শব্দটা আমরা শুনতে পাচ্ছি, যে শব্দটা শুনতে পেলাম, আর আমি যে কথা বলতেছি, এই দুইটা শব্দের বেগ একই। কারণ দুইটা শব্দই আমরা শুনতেছি বা আমার কানে আসতেছিল বায়বীয় মাধ্যম দিয়ে। আশা করি বুঝতে পারছি, যদি দুটা শব্দ বা ভিন্ন ভিন্ন শব্দ যদি একই মাধ্যম দিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে শব্দের বেগটা হবে একই। আর যদি ভিন্ন ভিন্ন মাধ্যম দিয়ে আসে, তাহলে শব্দের বেগটা হবে ভিন্ন। আর একটা আছে হচ্ছে কি কম্পাঙ্ক, আমাকে বুঝতে হবে একটু যে কম্পাঙ্কটা কি। কম্পাঙ্ক কি সেটা নিয়ে এখন আলোচনা করতেছি না, কম্পাঙ্কটি বোঝো যে আসলে আহ আমরা এখন সৃজনশীল করবো, সৃজনশীল, তো এই সৃজনশীলে কিভাবে আমরা এগুলো করতে পারি সেগুলো আমরা শিখবো, এজন্য আমরা অত বিস্তারিত আলোচনা করতেছি না। কম্পাঙ্ক কোথায় এক হবে কোথায় ভিন্ন হবে এটা আমাকে বুঝতে হবে। কম্পাঙ্ক যদি একই উৎস থেকে শব্দ সৃষ্টি হয়, একই উৎস থেকে, তাহলে সেক্ষেত্রে শব্দের কম্পাঙ্ক হবে একই। যেমন আমি এইটার সাথে এটা এরকম শব্দ করলাম, এবং এই দুইটা বস্তুকে, এই ক্যালকুলেটর এবং এই আহ এটাকে, কলমটাকে যদি আমরা এখন দুইটাকে যদি আমরা পানির মধ্যে নিয়ে যাই, আবার যদি আমরা এরকম শব্দ করি, তাহলে কিন্তু দুইটা কি হলো, একই উৎস থেকে শব্দ সৃষ্টি হলো, একই উৎস থেকে। এখানে আমি এটা শব্দ করছিলাম, পানির মধ্যে দুইটা নিয়ে গেছি, এটা এইভাবে শব্দ করলাম, তাহলে দুইটা শব্দই কিন্তু একই মাধ্যম দিয়ে সৃষ্টি হয়েছে, এই ক্যালকুলেটর এবং এই আহ আমার কলমের মাধ্যমে। তাহলে এই দুইটা দুইটা কি একই উৎস থেকে শব্দ সৃষ্টি হলো। এখন যদি এরকম ঘটনা ঘটে, একই উৎস থেকে যদি শব্দের সৃষ্টি হয়, তাহলে সেই সেই শব্দের কম্পাঙ্ক হবে হচ্ছে একই, সেই শব্দের কম্পাঙ্ক একই হবে। তাহলে একটা হচ্ছে যে মাধ্যম, মাধ্যম যদি একই হয়, বেগ একই, আর উৎস, উৎস যদি একই হয়, তাহলে কম্পাঙ্ক একই হবে। তাহলে মাধ্যম যদি একই হয়, শব্দের বেগটা একই হবে, উৎস যদি একই হয়, কম্পাঙ্ক একই হবে। এটুকু হচ্ছে আমাদের মূল। এই থিওরিটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা সকল অঙ্কগুলো আস্তে 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 করতে পারবো ইনশাল্লাহ। আশা করি আমরা এগুলো বুঝতে পারছি। তো আমরা একটা ছোট্ট একটা অঙ্ক করি। ধরি এইটা একটা দেয়া,
আর এইখানে এই অবস্থানে একটা লোক দাঁড়িয়ে আছে, এইখান থেকে উচ্চ স্বরে কথা বলছে বা চিৎকার করতেছে। তো এই স্থান থেকে এই দেয়ালের দূরত্ব আমরা ধরে নিলাম 20 মিটার। আর এই স্থান থেকে এই স্থানের, কারণ এই স্থানের তাপমাত্রা 34°C। এখন আমাকে গ নাম্বার প্রশ্ন করলো যে এই স্থানের শব্দের বেগটা কত? এই স্থানের শব্দের বেগটা কত? তাহলে আমরা যেটা করতে পারি যে ভি নট স্কোয়ার V1 স্কোয়ার সমান টি নট T1। তাহলে V1 স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? এটির গুণ আছে, একটু আগে দেখালাম T1 T নট V নট স্কোয়ার T1। ভি নট কত? 32। T1 তাহলে আমাদের ভি নট মানে 0°C তাপমাত্রা শব্দের বেগ 332 মিটার/সেকেন্ড। T1 হচ্ছে তাহলে 273 প্লাস 34, 7 3 10, 307। V1 সমান হট মানে এই স্থানের তাপমাত্রা কত? আর টি নট 0°C তাপমাত্রা শব্দের বেগ সবসময় 273। তাহলে এটা যদি আমরা করি তাহলে টি নট হচ্ছে কত? 307 ভাগ 273 V1। তাহলে আমরা V1 এটা স্কোয়ার দিই, এটা V1 চাচ্ছে। তাহলে 332 গুণন 332 গুণন 307 ভাগ 273। এপাশে যদি স্কোয়ার আছে তাহলে এটা রুট করি, রুট অ্যান্সার 352 মিটার/সেকেন্ড। তার মানে 34°C তাপমাত্রা যদি এই স্থানে হয় তাহলে এই স্থানে শব্দের বেগটা হচ্ছে 352 মিটার/সেকেন্ড। এখন আমাকে যদি বলতো যে এই অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, তার মানে একটা শব্দ এখান থেকে ঘুরে আবার এখানে আসবে, তাহলে এই শব্দ এখান থেকে ঘুরে এখানে আসতে কত সময় লাগছে সেটা আমাকে দেখতে হবে। যদি বলে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, প্রতিধ্বনি মানে কি? মানে প্রতিধ্বনি মানে শব্দ মানে পুনরায় শোনা। তাহলে আমরা এটা পুনরায় প্রতিধ্বনি বা পুনরায় শব্দটি শুনতে পাবো কিনা সেটা নির্ণয় করার জন্য আমাদের কি নির্ণয় করতে হবে? শব্দটা এখান থেকে এই অবস্থান থেকে এই দেয়ালে বাধা পেয়ে আবার এই অবস্থানে ফিরতে কত সময় লাগছে সেটা আমাকে দেখতে হবে। তার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে কোনো ঘটনা যদি আমাদের আহ কোনো ঘটনা যদি 0.1 সেকেন্ডের আগেই কোনো কিছু ঘটে যায়, কোনো ঘটনা ঘটে যায়, তাহলে আমাদের মস্তিষ্ক সেটা ধারণ করতে পারে না। যেমন আমাদের মাথার উপর ফ্যান আছে, যদি ফ্যানটার 3টা পাখা বা 4টা পাখা যাই থাক, 3টে পাখা যদি আমি 1 2 3 নাম্বার দেই, তাহলে 1 নাম্বার পাখাটা যদি ফ্যানটা এখন আমি ঘুরাইয়া দেই, তাহলে 1 নাম্বার মানে সেই পাখাটা কোথায় আছে এটা কিন্তু আমরা বলতে পারবো না। কারণ কি? কারণ প্রতিবার পাখাটা যে ঘুরতেছে এটা 0.1 সেকেন্ডের আগেই ঘুরতেছে। এজন্য আমরা ওটাকে আর নির্দিষ্ট কোন জায়গায় আছে সেটা বলতে পারতেছি না। তেমনি কোনো ঘটনা যদি 0.1 সেকেন্ডের আগে ঘটে যায় বা কোনো শব্দ যদি 0.1 সেকেন্ডের আগে বারবার চলে আসে তাহলে সেই শব্দটা আমরা শুনতে পাবো না। যেমন আমরা যদি একটা বদ্ধ ঘরে থাকি, মানে খুব ছোট ঘরে, তাহলে এই ঘরে কিন্তু আমরা প্রতিধ্বনি শুনতে পাই না। কারণ কি? কারণ আমরা যখন কথা বলি তখন কিন্তু দেয়ালে বাধা পেয়ে পুনরায় শব্দটা ফিরে আসে, কিন্তু সেই শব্দটা শুনতে পাই না।
কেন শুনতে পাচ্ছি না? কারণ এই দেয়ালে খুব কাছাকাছি অবস্থান করে দেয়ালগুলো। যেটা যেটা শব্দটা ফিরে আসে খুব দ্রুত, মানে 0.1 সেকেন্ডের আগেই শব্দটা ফিরে আসে। এখন তেমনি এইখান থেকে, এই অবস্থান থেকে যদি কোনো একটা শব্দ এখান থেকে ঘুরে আবার এখান থেকে ফিরে আসে 0.1 সেকেন্ডের আগেই ফিরে আসে, তাহলে আমরা প্রতিদিনই শুনতে পাবো না। আর যদি 0.1 সেকেন্ড বা তার বেশি সময় লাগে তাহলে আমরা প্রতিদিনই শুনতে পাবো। খুব সহজ বিষয়টা। তাহলে আমাদের চিত্রটা যেমন ছিল, এখানে দেয়াল ছিল, এখান থেকে এইটুকু, এখান থেকে দূরত্ব ছিল হচ্ছে 20 মিটার। আমরা প্রশ্ন করছিলাম যে প্রতিদিনই শুনতে পাবো কিনা। এখানে ছিল হচ্ছে 20 মিটার, সরি মিটার পার সেকেন্ড লিখে ফেলছি, 20 মিটার। আর এই স্থানে শব্দের বেগ আমরা নির্ণয় করছি 352 মিটার পার সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে আমরা প্রতিদিনই শুনতে পাবো কিনা, আমরা যদি এখান থেকে এইটুকু দূরত্ব যদি ডি বিবেচনা করি, ডি, তাহলে কিন্তু আমরা লিখতে পারবো যে 2d সমান vt। তাহলে টি দাঁড়াচ্ছে কত? 2d ভাগ b। 2d মানে দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব কত? 20 ভাগ v হচ্ছে কত? 252, 40, 252। তাহলে আমাদের 40 ভাগ 252, 0.15, 0.15 সেকেন্ড। তার মানে যেহেতু এই অ্যান্সারটা টি, সময়টা এখান থেকে শব্দ তৈরি, মানে শব্দ গিয়ে আবার এখান থেকে ফিরে আসতে যেহেতু 0.15 সেকেন্ড প্রয়োজন, তার মানে 0.1 সেকেন্ডের চেয়ে বেশি, তাই আমরা প্রতিদিনই শুনতে পাবো। এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023। সর্বমতে কুমিল্লা বোর্ড 2023 গ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো আমরা। এখানে দুইটা তরঙ্গ দেওয়া আছে। একটা হচ্ছে এরকম, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে একটা ল্যামডা, এখান থেকে এখানে আর একটা, এইখানে একটা। তার মানে এখানে টোটাল হচ্ছে মোট 3টা ল্যামডা সৃষ্টি হয়েছে এখানে। এইটার এই স্থানের বেগটা হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। আর এইটা এ থেকে এটা বি। আর একটা চিত্র দেওয়া হচ্ছে এরকম চারটা, 1 2 3 4টা। এটা হচ্ছে সি ডি। এই স্থানে শব্দের বেগ হচ্ছে 350 মিটার পার সেকেন্ড। আমাকে বলে দিচ্ছে যে এ বি সমান সিডি, এ বি সমান হচ্ছে কি সিডি। এবং এখানে গ নম্বর প্রশ্ন যেটা করছে সেটা হচ্ছে যে তরঙ্গদৈর্ঘ্যের কম্পাঙ্কের পার্থক্য, মানে এইটার এবং এইটার তরঙ্গদৈর্ঘ্যের কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 250 হার্টজ। এইটা আর এইটার তরঙ্গর পার্থক্য হচ্ছে 250 হার্টজ। কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 250। কম্পাঙ্ক সাধারণত এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে 250 এফ এর পার্থক্য মানে কম্পাঙ্ক, আমরা যদি এটা F1 চিন্তা করি, এটা যদি F2 চিন্তা করি, এখন আমাকে বলতেছে এই দুইটার পার্থক্য হচ্ছে 250। পার্থক্য 250 হলে কম্পাঙ্কটা কত হবে, মানে এটা কত
আর এইটা কত? প্রশ্নটা আরেকবার বলি, এইটার কম্পাঙ্ক কত এবং এটা কম্পাঙ্ক কত সেটা নির্ণয় করতে বলতেছে। এটা শব্দের বেগ দেওয়া আছে 450 মিটার পার সেকেন্ড, এটার বেগ দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে যে আমি যদি বলি যে তুমি আমার থেকে 10 বছরের, সরি, এখন আমি যদি বলি তোমার এবং আমার বয়সের পার্থক্য 10 বছর, এখন আমি কিন্তু বুঝতে পারবো না যে তুমি বড় নাকি আমি বড়। এটা কিন্তু এরকম, হয়তো আমি একজনকে বললাম যে আপনার এবং আমার বয়সের পার্থক্য 10 বছর, এখন আমি কি বলতে পারবো যে আমি বড়, বা আমি কি বলতে পারবো যে আপনি বড়? কিন্তু আমি তো বলি নাই যে কে কার চেয়ে 10 বছরের বড় বড়। আমি বলছি যে একজন লোককে আমি বলতেছি যে আপনার এবং আমার বয়সের পার্থক্য 10 বছর, কিন্তু আমি কিন্তু এটা বলতে পারবো না যে সেই আমার 10 বছরের বড় বা আমি তার চেয়ে 10 বছরের বড়, এটা না। তো তেমনি এইটার দেখেন, আমাকে দেখো এই যেটা বলতেছে যে 250 হার্জ, এই কম্পাঙ্ক এবং এই কম্পাঙ্ক, দুইটা কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 250 হার্জ, কিন্তু কোনটা বড় কোনটা ছোট সেটা আমাকে বলে দিচ্ছে কি না। যদি এটা বড় হইতো এটা ছোট হইতো তাহলে আমি কিন্তু লিখতে পারতাম F1 - F2 250 হার্জ, কিংবা এটা যদি বড় হতো এটা যদি ছোট হইতো তাহলে লিখতে পারতাম F2 - F1 = 250 হার্জ। কিন্তু সেভাবে বলার কিন্তু আমার কোনো অপশন নাই। কিন্তু আমাকে এখানে বলছে যে এই AB সমান হচ্ছে CD, এখানে হচ্ছে 4λ হয়েছে, মানে চারটা, সরি এখানে তিনটা, 1 2 3টা, মানে 3λ1, আর এখানে কত, চারটা, মানে 4λ2। ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে শুরু করে এটাকে বলছে তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য এটাকে বলা হয়, এখান থেকে নিয়ে বলতে হচ্ছে তরঙ্গ। যে যেমন আমরা যদি একটা পুকুরে যদি ঢেউ ছুড়ি তাহলে যে ঢেউটা সৃষ্টি হয়, একবার ঢেউটা নিচে যাচ্ছে একবার উপরে আসতেছে, এই যে একদম উপরে যাচ্ছে এবং একদম সর্বোচ্চ চূড়ায় উঠতেছে, তো এইটুকু যে আমাদের মানে যে দূরত্বটা সেটা হচ্ছে ল্যামডা। তো এখান থেকে ঠিক আবার এইখানে ফিরে আসতেছে যেটা, সেটা হচ্ছে আমাদের কি ল্যামডা। তো এখানে মোট 3টা ল্যামডা সৃষ্টি হয়েছে, আমি লিখছি 3λ1, এখানে 4টা ল্যামডা সৃষ্টি হয়েছে, আমি লিখছি 4λ2, এবং এবি সমান সিডি আমাকে এটা দেওয়াই আছে, বলে দিছে, এবং এখানে বেগ দেওয়া আছে 450 মিটার পার সেকেন্ড, এখানে বেগ দেওয়া আছে 400 মিটার পার সেকেন্ড, এবং এখানে দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড, এবং আমাকে বলতেছে যে এই দুইটার কম্পাঙ্কের পার্থক্য 250 হার্জ। এখন আমি জানি না কোনটা বড় আর কোনটা ছোট, এবং আমাকে বলতেছে এইটা আর এইটার কম্পাঙ্ক দুইটা নির্ণয় করো। তো আমরা জানি যে ভি সমান এফ ল্যামডা। তো যেহেতু আমরা প্রথম মাধ্যমে নির্ণয় করতেছি, আমরা V1 তে বস করলাম F1λ1। তো আমরা যেটা জানি যে এইটা হচ্ছে, এইটার দূরত্ব আর এইটার দূরত্ব কিন্তু সমান, এই জন্য আমি দূরত্বটা L ধরে নিলাম। তাহলে V1 হচ্ছে 400, F1 আমরা একটা ল্যামডার দূরত্ব, এই λ1 কিন্তু আমরা চাচ্ছি একটা ল্যামডার দূরত্ব কত, তাহলে এই টোটালটা যদি আমরা এল ধরে নিই, এখান থেকে এইটুকু যদি এল ধরে নিই, এল, তাহলে কিন্তু যদি এই ফুলটা এল হয় তাহলে এটিকে 3 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু λ1 পেয়ে যাব, মানে 3λ1 দ্বারা ভাগ করি তাহলে L/3λ1, যেটা ছিল আমার মেইন সূত্র, সেখান থেকে আমরা এটা আসলাম। তাহলে আমরা যদি এইটা দ্বারা গুণ করি তাহলে আমরা যেটা পাচ্ছি, λ1 মানে একটা ল্যামডার দৈর্ঘ্য, ফুলটা যদি এল ধরি তাহলে এটা 3 দিয়ে ভাগ করলাম λ1 পাওয়া যাচ্ছে, সরি এটা লিখতে হবে না। তাহলে
এই 30 যদি গুণ হলে তাহলে কত হচ্ছে? 3 3 1200 এফ F1 L। তাহলে F1 দাঁড়াচ্ছে হচ্ছে কত? 1200/L। এটা সমীকরণ 1 ধরে নেই। আবার যেহেতু পরের চিত্রে এখানে ছিল আমার হচ্ছে কয়টা? 4টে ল্যামডা, তাহলে ল্যামডা 2, তাহলে ফুল দূরত্ব আমরা L ধরছিলাম, তাহলে ল্যামডা 2 সমান লিখতে পারি হচ্ছে কি যে L/4। ওকে, আমরা এটা একটু রাখে দেই। তো আমাদের আবার দ্বিতীয় চিত্রে আমরা যেটা জানি যে V2 F2 ল্যামডা 2, V2 দেওয়া ছিল আমার 350 মিটার পার সেকেন্ড বেগ, F2 ল্যামডা 2 এটা হচ্ছে কত? L/4। তাহলে এটা গুণ করলে 350 গুণন 4 1400 F2L। তাহলে F2 দাঁড়াচ্ছে কত? 1400/L। সমীকরণ 2 ধরি। আমরা সমীকরণ 1 কে 2 দ্বারা ভাগ করি। F1 F2, F1 ছিল আমার কত? 1200L, 1200 ডিভাইড হচ্ছে L ভাগ 1400L। 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 7। F1 F2। তাহলে যদি আমরা একটু উল্টাই, আমাদের আসলে F1 F2 6 7। তাহলে F1 দাঁড়াচ্ছে আমাদের 6 7 F2। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারবো যে F1 আর F2 কোনটি বড় আর কোনটি ছোট। তাহলে 6কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, অবশ্যই শূন্যর চাইতে ছোট হবে, মানে একের চাইতে ছোট হবে, একের চাইতে ছোট, সরি বলছি শূন্যের ছোট, একের চাইতে ছোট হবে। তাহলে একের চাইতে ছোট সংখ্যাতে যদি F2 কে গুণ করি, যা হবে, ওকে তার আর একটু করি, কত যদি গুণ করি আমরা 7F1 6F2। তাহলে এইটাকে, এই F1 কে 7 দ্বারা গুণ করলে যা হবে, F2 কে 6 দ্বারা গুণ করলে তাই হবে। তাহলে F2, ধরো তোমার বয়স আর আমার বয়স, তোমার বয়সে 7 দ্বারা গুণ করলে যা হবে, আমার বয়সে 6 দ্বারা গুণ করলে তা হবে। তার মানে আমি কি বড়? আমি আবারও বলছি, একটু শোনো। F তোমার বয়সে 7 দ্বারা গুণ করলে যা হবে, আমার বয়সে 6 দ্বারা গুণ করলে তাই হবে। তো তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই F2টা হচ্ছে বড়। তার মানে আমরা এত সময় পর আমরা বলতে পারবো যে F2 মাইনাস F1 সমান 250। আমরা কিন্তু এটা যাচ্ছিলাম যে দুইটা কম্পাঙ্কের পার্থক্য দেওয়া ছিল 250 হার্টজ। তাহলে আমরা কিন্তু এত সময়ে বলতে পারতেছিলাম না যে F2 মাইনাস F1 250 নাকি F1 মাইনাস F2 সমান 250। এখন কিন্তু আমরা বুঝতে পারলাম যে F2 মাইনাস F1 সমান 250। এখন এইখান থেকে যদি আমরা একটু আসি, F1 শূন্য কত পাইছিলাম? F2 F1 কত? 6 7 F2 250। তাহলে আমরা যদি
এটাকে যদি লসাগু করি 7 মাইনাস 6f2 সমান, তাহলে 7 থেকে 6 বাদ দিলেই একটা f2, 250 গুণন 7, 1750 হার্টজ। তাহলে f2 তাহলে 1750, আমরা জানি f2 বড়, তার মানে f2 মাইনাস f1 250, তাহলে f2 মাইনাস f1 সমান 250 যদি হয়, তাহলে f2 কত, 1750 মাইনাস f1 250 মাইনাস f1 250 মাইনাস 1750, এদিকে পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল। 1750 থেকে 250 বাদ দিলে মাইনাস 1500 মাইনাস f1 মাইনাস কাটা দাও, f1 সমান 1500 হার্টজ।